সেই রাতে ফকির নিজের হাতে স্ত্রীকে অন্য পুরুষের ঘরে দিয়ে এসেছিল। বৃষ্টিতে ভিজে দাওয়ায় বসে নিজে অপেক্ষা করেছিল। কেন? সেটাই এই গল্প। কিছু গল্প কাগজে কলমে লেখা হয় না, সে গল্প হাওয়া হয়ে বনের গন্ধ হয়ে মানুষের ভেতরে থেকে যায়। তাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায় সে গল্প। সেরকমই একটা গল্পের নায়ক ফকির। লোকটাকে সকলে ফকির বলে ডাকত। সে সুতো কাটত আর সারাদিন গুনগুন করে গান গাইত। নদীর ধারে একটা কাঁচা মেঠো পথ আছে, আর আছে একখানা ছোট্ট কুঁড়ে ঘর। প্রথম বৃষ্টিতে ভিজে সে ঘর থেকে সুন্দর সোদা গন্ধ উঠত। গ্রীষ্মের তাপে পুড়েও তা কখনো ফকিরকে সুতো কাটা থেকে বিরত করতে পারত না। ফকিরের বউ লই আজকালকার মেয়েদের মতো নয়। আজকালকার মেয়েরা গয়না সাজসজ্জা আড়ম্বর নিয়ে বড় চঞ্চল, কিন্তু লই ছিল শরৎকালের শান্ত নরম মেঘ। তার গায়ের রং ভাদ্র মাসের নতুন পলিমাটির মতো শ্যামলা, কিন্তু উজ্জ্বল। তার অদ্ভুত শান্ত উষ্ণতা দেখে মনে হতে পারে দক্ষিণারঞ্জন বাবুর রূপকথার পাতা থেকে উঠে এসেছে সে। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ঝর্ণার মতো চুল পিঠে ফেলে রোদে শুকোত সে। রোদে পোড়া চামড়ার মাতাল করা মসৃণতার মধ্যে অজানা এক নেশা আছে। সেই নেশায় মত্ত গগন তিওয়ারি। লই কলসি কাখে নিয়ে জল আনত। তার কাঁধের মাংসপেশির আলতো ভাঁজ আর কোমরের গভীর খাজ গগনের চোখ এড়িয়ে যেত না। লই কখনো কখনো হয়তো তার মায়াবী চোখ মেলে গগনকে দেখেও ছিল। ফকিরের অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার কাছে জীবন মানে নদী স্রোতের মতো বই চলা, খোলা মনে গান গাওয়া আর সুতো কাটা। সন্ধ্যা হলেই বেশ কিছু মানুষের ভিড় জমতে শুরু করলো ফকিরের কাছে। কেউ কেউ বলা বলি শুরু করলো, আহা কি ভাষা! কেউ বলল, গলাটাও বেশ খাসা। সেদিন সন্ধ্যায় ফকির উদাত্ত কণ্ঠে গান ধরল, নैनों से निर्झर लगा रे पिया से मिलन की तरस, तन मन से उड़ गया सब माया লাগা বিরহ কি ফাস। ফকিরের দু চোখ বেয়ে অশ্রুধারা বয়ে গেল। যারা শুনছিল তারা আপ্লুত হল। ফকিরের এক দোষ ছিল, তার কাছে যেই আসুক তাকে না খাইয়ে সে ছাড়তই না। দিনের শেষ আলোটুকু তখনও নিভে যায়নি। নদীর ওপারের কাশবনের মাথার ওপরে আকাশ গেরুয়ায় মেতেছে। ফকিরের জীবন হিসেব করে চলে না, তা চলে অজানা সুরের খেয়ালে। তার সরল দর্শন, মানুষের মধ্যে পরমেশ্বর আছেন, মানুষের সেবা করাই যে শ্রেষ্ঠ ধর্ম। এই সরল জীবনের একটা কঠিন দিকও ছিল। ফকিরের রোজগার ছিল অতি সামান্য, তার উপর দিনের পর দিন এত লোককে খাওয়ানো। ফকির জানেও না ভাড়ারে একদানা শস্যেও চেনেই। সে অতিথিদের বলল, আরে তোমরা আছো বলেই তো আমার ঘর আলো। পেট ভরে খেয়ে যাও, পেট ভরে খেয়ে যাও গো। তারপর সে আবার গলা ছেড়ে গান ধরল, ধীরে ধীরে हो मन ধীরে ধীরে সব কুছ হয়ে রে মালুম। লই শান্ত চোখে তাকালো। সে বিড়বিড় করে বলল, ঘরে তো কিছু নেই গো, কতদিন ধরে উপোস করে আছি, আর আজ এতজনকে কি কি করে খাওয়াবো বলো তো। ফকির গান থামিয়ে হাসল, তারপর বলল, জানি, তা তো শুধু চোখের দেখায়, মন থেকে চাইলে সব আছে। দেখো সেবার যেন ত্রুটি না হয়। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে। মহুলবনের দিক থেকে মিষ্টি নেশা ধরানো গন্ধ ভেসে আসছে। লই মুগ্ধ হয়ে ফকিরের দিকে তাকিয়ে থাকল। এই মানুষটা তার উপর অন্ধের মতো বিশ্বাস করে, নির্ভর করে থাকে যে। লই আঁচলের খোঁট দিয়ে চোখ মুছল, তারপর
আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ক্রমে ফকিরের গান মৃদু বাতাসের মতো দূর অজানায় বয়ে গিয়ে মিলিয়ে যেতে লাগলো। জাতি না পুছো সাধু কি, पूछ लीजिए गान, मोल करो तलोয়ার কা, পরি রহন দো মিয়ান। লইয়ের গন্তব্য বাজারের শেষ প্রান্তে, যেখানে গগন তিওয়ারির দোকান। লইকে দেখে গগনের ভেতরের আদিম মানুষটা জেগে উঠল। তার ক্ষুধার্ত দৃষ্টি লইয়ের মসৃণ রোদে পোড়া আঙুল থেকে হাত বেয়ে উঠে এলো কাঁধের আলগা ভাঁজে, যেখানে শাড়ির আঁচল সামান্য সরে গিয়েছে। তারপর গলার নরম চামড়ার মসৃণতা বেয়ে আলতোভাবে নেমে এলো বুকের কাছে, যেখানে আলো নেই, আছে শুধু নিবিড় গোপন অন্ধকার। লইয়ের নরম বুকের ওঠানামা গগনের রক্তে আগুন ধরালো। গগনের মনে হলো ওই গভীরতাটুকু, ওটাই তো জীবনের আসল মোক্ষ। লইয়ের বলা কথার শেষ কয়েকটা শব্দই গগনের কানে গেল। সম্বিত ফিরে আসার পর সে বলল, তুমি তো ফকিরের ঘরনি, তুমি তো জানো এই দুনিয়ার কোনো কিছুই ভাও মেলে না। চাল ডাল তেল সবকিছুরই তো একটা দাম আছে। লই কাতর কণ্ঠে বলল, গগন ভাই, আজ সাহায্য করো, স্বামীর ধর্ম রক্ষা করতে হবে যে। গগন হাসল। সেই হাসিটা ঠোঁটে নয়, ফুটল চোখে। তারপর সে বলল, হ্যাঁ, তোমার দেনা তো বহুদিনের লই, সে দেনা আমার খাতায় জমেছে পাহাড়ের মতো। কিন্তু তোমার মতো রূপ, আহা, এই রূপের সামনে টাকার হিসেব যে তুচ্ছ। গগন গলা নামিয়ে ধীরে ধীরে বলল, শোনো, তুমি তোমার স্বামীর ধর্ম বাঁচাও, আপত্তি নেই, কিন্তু। লই দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু কিন্তু কি? গগন একটু ইতস্তত করে বলল, তোমাকে আরো দেনা দিতেও পারি, কিন্তু এবার তোমাকে শোধ করতে হবে। তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। গগনের মুখে ফুটে উঠল দুর্বোধ্য সেই হাসি। লই কাতর কণ্ঠে জিজ্ঞাসা করল, কি পরিশ্রম? আমি গতরে খাটতে রাজি, বলো। গগন সরাসরি লইয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এক রাতের জন্য চাই। এটাই হবে তোমার ধার শোধ করার একমাত্র উপায়, তোমার স্বামীর ধর্ম বাঁচানোর জন্য। এইটুকু দিতে পারবে না? লইয়ের মুখের ভাব পরিবর্তন হলো না। সে তো কতবার ফকিরের কাছে শুনেছে, কেন তুই ঘর ছেড়ে বাইরে খুঁজিস রে পাগল? যার সাথে তোর প্রেম, সে তো তোর কাছেই, খুব কাছেই আছে রে। তাকে বাইরে নয়, নিজের ভেতরে চোখ দিয়ে দেখ। লই শান্ত কণ্ঠে গগনকে শর্ত দিল, তবে আমাকে একটু সময় দাও। আগে আমি আমার স্বামীকে খাবার দেব, তার অতিথিদের সেবা করব, তারপর আমি শুধু তোমার। গগন বিস্ময়ে হতবাক হল। সে আশা করেনি লই এত সহজে রাজি হয়ে যাবে। সে ঢোক গিল, তারপর বলল, আচ্ছা, আমি অপেক্ষা করব। সবাই চলে গেলে ফকির দেখল লই দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি উদাস। ফকির জিজ্ঞাসা করল, কি হয়েছে লই? ভয়ঙ্কর সত্যটা স্বামীকে বলার সময় লইর একটু গলা কাঁপল না। সে বলল, আমি আজ রাতে হতে চলেছি গো। ফকির অবাক চোখে লইয়ের দিকে তাকিয়ে থাকল। লই সমস্ত কথা খুলে বলল। ফকিরের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সাধু সেবা তো ঈশ্বর সেবা, তার জন্য তোমার এই আত্মত্যাগ আমার কাছে পূজার সমান। তুমি আমার মোক্ষ। চলো, আমরা একসঙ্গে যাব। তোমাকে তো এত রাতে একা যেতে দিতে পারি না, আবার ফেরার সময় তোমাকে নিয়ে আসব। তুমি বরং সব থেকে ভালো শাড়ি গয়না যেটুকু আছে তাই পরে নাও। লই ঘরের কোণ থেকে তার হলুদ পাড়ের শাড়িটা টেনে নিল। বিশেষ দিনে পরার একটাই শাড়ি আছে তার, আর আছে একজোড়া মাত্র ছোট্ট কানের দুল। আকাশ ভেঙে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামল।
প্রথমে বড় বড় ফোঁটাগুলো শুকনো পাতার উপর আছড়ে পড়ে মিষ্টি স্নিগ্ধ শব্দ সৃষ্টি করল। তারপর এলো ধারাস্রোত। বৃষ্টিতে ঝিঝি পোকাগুলো থেমে গেল। ফকিরের ঘরে একটাই শতবর্ষী মহুল গাছের মতো জীর্ণ ছাতা ছিল। সেই ছাতাখানা লইয়ের দিকে এগিয়ে দিয়ে ফকির বলল, আমি ভিজলে ক্ষতি নেই, কিন্তু তোমাকে তোমার প্রতিজ্ঞা যে রক্ষা করতেই হবে। বৃষ্টি স্নাত মহুল গাছেদের চকচকে পাতাগুলো সাক্ষীর মতো দেখল দুটো মানুষকে হেঁটে যেতে। ফকির নিজেই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গগনের বাড়ির সামনে পৌঁছল। লই গগনের ঘরে প্রবেশ করল। ফকির ছাতা হাতে বাইরে দাওয়ায় বসে থাকল। গগন লইকে দেখে অবাক হল। সে তার নিজের চোখে বিশ্বাস করতেই পারছে না। কিছুক্ষণ লইয়ের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে তুমি যে আসবে তা তো আমি আশাই করিনি। তোমার কাছে ছাতাও নেই, তাও তুমি একটু ভেজোনি, কি করে এমন হলো? লই গর্বের সঙ্গে বলল, তার স্বামী তাকে নিয়ে এসেছেন। গগন প্রমাদ গুনল। সে বুঝল ফকির আসল ঘটনা জেনে ফেলেছে, তাই সে ঝগড়া করার জন্য এসেছে। গগন দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো। অন্ধকার দাওয়ায় ফকির শান্তভাবে বসেছিল। বৃষ্টির জলে তার শরীর ভিজে যাচ্ছিল। গগন কিছু বলার আগে ফকিরের শান্ত স্নিগ্ধ স্বর বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে এলো। আমার স্ত্রীর কোনো দোষ নেই। সে আমার ধর্মের সম্মান রক্ষা করতে, সাধু সেবা করার জন্য এমন প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছে। সে যা করেছে তা আমার কাছে ঈশ্বরের কাজ, তাই আমি নিজেই তাকে নিয়ে এসেছি। এখন তুমি তোমার শর্ত পূরণ করো। গগন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ঝগড়ার জন্য তৈরি ছিল, কিন্তু এই শান্ত স্বর তাকে আঘাত করল, হয়তো অনেক গভীরে কোথাও। সে ঘরে ফিরে গেল। লই তখনও চৌকিতে বসে আছে। গগন লইয়ের চোখের দিকে তাকালো। আজ সেই চোখে ভয় নেই, ঘৃণা নেই, লজ্জাও নেই, আছে পরম শান্তি। গগন বুঝল এই শান্তির উৎস হলো ফকিরের। যে মানুষ নিজের স্ত্রীকে ছাতা দিয়ে নিজে দাওয়ায় বসে ভিজতে পারে, সে সাধারণ মানুষ তো নয়। গগন ঘর থেকে বেরিয়ে এলো। ফকির তখনও দাওয়ায় বসে। বৃষ্টি তখনও পড়ছে। সে দেখল ফকির গুনগুন করে গান করছে। গগন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথা ফকিরের ভেজা পায়ের কাছে নুয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো হে সাধু, আমার লোভ আজ তোমার মহত্বের কাছে হেরে গেছে। তোমরা আমার কাছে ঋণী নও, তোমরা আমাকে কৃপা করেছ। ফকির গগনের কাঁধে হাত রাখল, তারপর শান্ত গলায় বলল, তোমার চোখ থেকে যে জল ঝরে পড়েছে সে জলই তোমার আসল সম্পদ। শেষ হলো আজকের গল্প ফকির। লেখকের নাম আমার জানা নেই, তবে লেখকের ভাষায়। এই গল্প সন্ত কবির দাসের জীবনের সাথে সম্পর্কিত একটা জনপ্রিয় লোককথা। সত্যি মিথ্যা জানি না, জানতেও চাই না। আমি তার সঙ্গে কিছু ছবি ও চরিত্র জুড়েছি মাত্র। উনি বেঁচে থাকুন সকলের হৃদয়ে।